আচ্ছা, তাইলে এখন এটা হচ্ছে আমাদের, এটা তো শেষ, এই বুলেট পয়েন্টটা শেষ। আহ এটা শেষ। এটা যেটা এই যে ইয়াবাই বললো, মানে তাসনিম ভাই যেটা বললো যে আমরা টেনজেন্স পোর্টফোলিওটাকে বের করে ফেলবো। সো ইজ টি, টেনজেন্স পোর্টফোলিও ইজ টি। সো টি এর সোজা সোজা আমরা কি করলাম এখানে, রিস্ক এবং রিটার্নটা পেয়ে গেলাম। যে সোজা লাইন ধরে ধরে রিস্ক পাইলাম, রিটার্ন পাইলাম। রিস্ক পাইলাম 7.75, এবং রিটার্ন পাইলাম, সরি রিস্ক পাইলাম 8। লাস্ট পয়েন্টে যেটা বের করছে যে এই যে একটা একটা স্ট্রেট লাইন, এটা একটা স্লোপ আছে না, অবশ্যই স্লোপটা বের করা যায়। এটা স্লোপটা বের করতে আমরা স্লোপ তো নর্মালি যেভাবে বের করি সেভাবে বের করলেই হবে, 0.83। তো তাও আমি একটু দেখাই এটার স্লোপটা কিভাবে বের করতে হবে। আমরা জানি যে স্লোপ কিভাবে বের করি, রাইজ বাই রান, এতটুকু চেঞ্জ, তাই না? মানে ওয়াই এর চেঞ্জ ডিভাইড বাই এক্স এর চেঞ্জ। তাহলে ওয়াই এর চেঞ্জ কতটুকু? এই যে ধরেন এখানে কত, 7.75 না, এই পয়েন্টটা 7.75, এই পয়েন্টটা 7.75। এটা থেকে আমি মাইনাস করবো 1। তার মানে এই পুরাটাকে আমি কাউন্ট করতেছি, পুরাটা কত, 6.75। এটাকে ভাগ দিব কি দিয়া, এই লাইনটা দিয়া, এই অংশটা দিয়া। এই অংশটা কত, রিস্ক না? এই যে রিস্কের সমান 8। আমরা চেঞ্জ ইন এক্স ডিভাইড বাই চেঞ্জ ইন ওয়াই আর কি। এটা কত আসলো, 0.83। এটা কেউ না বুঝলে বলতে পারো, আমি শর্টকাটে বলে ফেলছি, স্লো ক্যালকুলেশন। ঠিক আছে ভাই, বুঝছেন? হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। মানে এখান থেকে, এটা হচ্ছে ওই 1%টা হচ্ছে তোমার ট্রেজারি বিলের 1% না? হুম হুম হুম, ও না 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 না, ওয়েট ওয়েট। ট্রেজারি বিলের, রাইট, ট্রেজারি বিলের 1%। আপনি ট্রেজারি বিলের। ট্রেজারি বিলের আমরা যে কোনো আচ্ছা, মানে হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যে কোনো পয়েন্টের স্লোপ ট্রেজারি আমরা বিলের, এইভাবে বের করি না, এই যে এইভাবে বের করি। ঠিক আছে, হ্যাঁ। তাহলে আপনি এটা কত পার্সেন্ট হিসাব করেন। এক থেকে এখানে 7.75, তার মানে 6.75 না এই জায়গাটা। আর এই জায়গাটা কত, এই জায়গাটা তো হচ্ছে আপনার হ্যাঁ, রিস্ক যতটুকু ততটুকু। তার মানে স্লোপ বের করার ফর্মুলা কি, ফর্মুলা হচ্ছে রিটার্ন মাইনাস হচ্ছে আরএফ, রিটার্ন মাইনাস আরএফ ডিভাইডেড বাই রিস্ক। এভাবে কিন্তু বলা যায়, মানে যে কোনো একটা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারের স্লোপ আমরা এভাবে বলতে পারি যে কম্বিনেশনের রিটার্ন মাইনাস আরএফ ডিভাইডেড বাই রিস্ক। আর আপনি যদি মানে এটা মনে না রাখেন অসুবিধা নেই, এই যে আপনি নর্মালি নর্মালি বলতে পারছেন। লাস্ট স্লাইডে যাই, ইকুয়েশন অফ দি এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। তাহলে আপনার যে এই যে ইয়াটা স্ট্রেট লাইনটা তো অবশ্যই একটা ইকুয়েশন দাঁড় করানো যায়। মানে এটার ইকুয়েশনটা কি হবে, এটার একটা মানে কি বলে, লিনিয়ার ইকুয়েশন হবে না? এবং এটার ইন্টারসেপ্ট কত, 1, প্লাস ওয়ান, হ্যাঁ। এটার স্লোপ কত, 0.83, 0.83। আর ডিপেন্ড করতেছে কার উপরে, এটা রিটার্নটা কার উপরে ডিপেন্ড করে, রিস্কের উপরে। তাহলে এই যে দেখেন এই ফর্মুলাটা, তার মানে আপনি যতটুকু রিস্ক নেবেন তার সাথে 0.83 গুণ করে প্লাস 1 করে যা আসবে সেটা হবে আপনার রিটার্ন। এই যে কার্ভটা, এই কার্ভটার ইকুয়েশন হচ্ছে এটা। এটা বলতে পারে এক্সামে যে ইকুয়েশনটা বের করে দেখাও, বের করবেন। লাস্টে কি আছে, ওয়ান্স উই নো দ্য এক্সপেক্টেড রিটার্ন অফ দি পোর্টফোলিও টি। আমরা যেহেতু আমাদের যে পোর্টফোলিও টি সেটার রিটার্ন জেনে গেছি, উই ক্যান ইজিলি ডিটারমাইন ইটস কম্পোজিশন। আমরা টি এর মধ্যে কতটুকু আমরা স্টক রাখতেছি এবং টি এর মধ্যে কতটুকু আমরা বন্ড রাখতেছি সেটা আমরা আবার বের করতে পারবো। দেখেন কিভাবে, আমরা জানি রিটার্নের ফর্মুলা কি, এটা না, এক্স ইন্টু আর বার এস প্লাস 1 - x * r bar b। এটা হচ্ছে আমাদের রিটার্নের ফর্মুলা। যেহেতু আমরা রিটার্নটা বলতেছি জানি, আমাদের রিটার্ন কত, 7.75। মানে এক্সামে যদি আপনাকে রিটার্নটা দিয়ে দেয়, আপনি এক্স এসটা বের করতে পারবেন, এক্স এর ভ্যালুটাকে বের করতে পারবেন। আর বারের যা রিটার্ন জানেন, হ্যাঁ ভাইয়া। ওয়ান হ্যাঁ। ওয়ান বসালাম। ও
ওই সোহাগ, আচ্ছা, এক্সএস এর ভ্যালু, এই যে এক্সএস রাখলাম, আর বি এর ভ্যালুটা বসাই দিলাম। এই প্রত্যেকটা ভ্যালু আমরা জানি, জাস্ট এদিক সেদিক করে এক্সএস এর ভ্যালু চলে আসলো 0.25, আর এক্স বি এর ভ্যালু তো আমরা 1 থেকে মাইনাস করেই পেয়ে যাই, বুঝছেন? এখানে যেরকম আমরা এক্সএস এর ভ্যালুটা কিভাবে বের করছিলাম, একটা ফর্মুলা ইউজ করে, এভাবেও বের করা সম্ভব। আবার আপনি চাইলে কি করতে পারবেন, আপনি যদি কম্বিনেশনের রিটার্নটা জানা ফেলেন, যে পোর্টফোলিওর যে রিটার্নটা যদি আপনাকে মানে দেওয়া হয়, তখন আপনি ওই ফর্মুলা ইউজ না করলেও পারেন। তখন আপনি জাস্ট রিটার্নের ফর্মুলাটা সিম্পলি ইউজ করেও আপনি এক্সএস এর ভ্যালুটা বের করতে পারতেছেন। তার মানে এক্সএস এর ভ্যালু বের বের করার দুইটা উপায় দেখানো হয়েছে, আর কিছু না, আলানোর কিছু নেই। এই গেল, এখন হচ্ছে তিনটা থিওরি স্লাইড, এগুলো কি করবো ভাই, বলবো কেমন? পড়ায় দাও ভাই, পড়ায় দাও। যদি জীবনও পড়াইবো না এমনি যেমন ঈদের গুরুত্বপূর্ণ। আগে। আচ্ছা দেখেন এখানে কি বলছে, আমি জাস্ট একটু বলে যাই। এখানে বলছে, এই যে আপনি পোর্টফোলিও কনস্ট্রাকশন করেন অথবা পোর্টফোলিওর অপটিমাম পোর্টফোলিও বের করেন, এগুলা বের করতে আপনার কি কি লাগে? আপনার কিছু ইনপুট লাগে না? আপনার ইনপুট কি কি লাগে? যে রিটার্ন অফ দি এস, আপনার লাগে রিটার্ন অফ দি বন্ড, আপনার লাগে কি ওই যে রিস্ক ফ্রি রেট, আপনার লাগে হচ্ছে সিগমা এস, আমি রিস্ক লিখলাম জাস্ট, রিস্ক, রিস্কের ইনপুট গুলা লাগে, এই সবগুলো ইনপুট লাগে না আপনার এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা বের করতে? হ্যাঁ, এখন এগুলো তো আমাদেরকে দিয়ে দিছে, এতক্ষণ যে পড়ছি আমাদেরকে কিন্তু এগুলো দিয়ে দিছে। সো আমরা যে রিপোর্টটা বানাবো বা আমরা যদি রিয়েল লাইফে কাজ করতে যাই, তখন তো এগুলো আমাদেরকে আগে মানে এস্টিমেট করে নিতে হবে, আর এফ কত, রিস্ক কত, রিটার্ন কত, এগুলো কিন্তু আমাদেরকে বের করে নিতে হবে। এই কথাটা এখানে বলছে যে অ্যাসেট অ্যালোকেশন করতে হইলে আপনার কি করতে হবে, কিছু ইনপুট ক্যালকুলেশন আগে করে নিতে হবে, বা ইনপুট গুলাকে আগে বের করে নিতে হবে। এবং ইনপুট গুলাকে কিভাবে বের করবেন, আপনি হিস্টোরিক্যাল ডেটা ইউজ করে বের করতে পারতেছেন, এই যে ইউজিং হিস্টোরিক্যাল ডেটা। তাহলে ফাইন্ডিংস এটাকে আমি লিখতে পারি, কি লেখা যায় এটাকে, ইনপুট এস্টিমেশন, ইনপুট এস্টিমেশন করলাম, করলাম। এটা গেল প্রথম বুলেট পয়েন্ট। আসুন সেকেন্ড বুলেট পয়েন্ট। সেকেন্ড বুলেট পয়েন্টে কি লিখছে, অ্যানালিস্টরা কি করে? অ্যানালিস্টরা এই যে হিস্টোরিক্যাল ডাটা ইউজ করে যে ওরা ইনপুট গুলো বের করে, ওরা হচ্ছে অ্যানালিস্ট ইউজুয়ালি মডিফাই দিস হিস্টোরিক্যাল এস্টিমেট। এই যে হিস্টোরিক্যাল ইনফরমেশন থেকে যে ওরা আরএসটা বের করে এবং আরবিটা বের করে, রিস্ক ফিটা বের করে, এটাকে তারা একটু মডিফাই করে, এটাকে তারা একটু মডিফাই করে। কেন বলতে পারেন মডিফাই করে? যে ধরেন আপনি 20 বছরের ইনফরমেশন থেকে, 20 বছরের, গত 20 বছরের ইনফরমেশন থেকে আপনি এগুলো বের করলেন, এখন সেটাকে আপনি মডিফাই কেন করবেন? একটু কাটাছেঁড়া করা লাগে, একটু যোগ বিয়োগ করা লাগে। ইনফ্লেশনের একটা ব্যাপার স্যাপার আছে না? ইনফ্লেশনের কারণে, অথবা ধরেন হচ্ছে কোম্পানির কোনো স্ট্রাকচারাল চেঞ্জের কারণে, কোম্পানির কোনো চেঞ্জ হয়েছে যার কারণে আপনার রিস্ক রিটার্নের কম্বিনেশনটা চেঞ্জ হয়ে গেছে। এই যে বিষয়গুলা, আপনি যে গত 20 বছরের ইনফরমেশন নিলেন, এই গত 20 বছরের রিটার্ন কি অ্যাপল টু অ্যাপল হইলো? মেবি হয় নাই, কারণ ইনফ্লেশন বাড়ছে, মেবি একটা মানে কোম্পানিতে একটা স্ট্রাকচারাল চেঞ্জ আসছে। এই বিভিন্ন কারণে আসলে কম্পারিজনটা ভালোভাবে হবে না, এবং আপনার আরএস আরবি এগুলো ভালোভাবে আসতেছে না। এই জন্য অ্যানালিস্ট যারা আছে তারা একটু মডিফাই করে নেয়। প্রথমে হচ্ছে ওরা এস্টিমেট করে, সেকেন্ড স্টেপ হচ্ছে কি একটু মডিফাই করে। এই যে এখানে লিখছে যে ইনফ্লেশন অ্যাডজাস্টেড ইনপুটস টু অপটিমাইজেশন, তার মানে অপটিমাম পয়েন্ট গুলা বের করার জন্য ওরা কি করে, ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে নেয়। এরপরে কি লিখছে, ইনভেস্টর মে কেয়ার মোর অ্যাবাউট দ্য ফিউচার পারচেজিং পাওয়ার ভ্যালু অফ দ্য পোর্টফোলিও দেন অ্যাবাউট দ্য ফিউচার নমিনাল ভ্যালু। এটা বলতেছে অ্যানালিস্ট যারা আছে বা ইনভেস্টর যারা আছে তারা কোনটা নিয়ে কনসার্ন? তারা কি নমিনাল ভ্যালু নিয়ে কনসার্ন, নাকি পারচেজিং পাওয়ার ভ্যালু নিয়ে কনসার্ন?
পারচেজিং পাওয়ার, পারচেজিং পাওয়ার নিয়ে কনসার্ন হবে, কনসার্ন অফ পারচেজিং পাওয়ার। মানে কি, মানে হচ্ছে যে আপনি যে আপনার এই পোর্টফোলিওটা থেকে যে রিটার্নটা পান, আপনি ধরেন পোর্টফোলিও থেকে 500 টাকা পাবেন, এটা চিন্তা করতেছেন। তো এই 500 টাকা নিয়ে আপনি সন্তুষ্ট, নাকি আপনি চিন্তা করেন যে 500 টাকা দিয়ে আমি কি কিনতে পারবো বা 500 টাকার ভ্যালু কতটুকু, সেটা আপনার জন্য ম্যাটার করে। জাস্ট আপনি টাকার অ্যামাউন্টটা দেখেই লাফান না, আপনার আপনি চিন্তা করেন যে আসলে ইনফ্লেশনের কারণে আমার টাকার ভ্যালুটা কেমন আছে। এই জিনিসগুলোও কনসার্ন, এই যে লিখছে ইনভেস্টর মে কেয়ার অ্যাবাউট ফিউচার পারচেজিং পাওয়ার বিল rather than just nominal value. তো এই যে ইনফ্লেশনের প্রবলেমটাকে দূর করার জন্য ওরা কি করে, ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে, ইনফ্লেশনটাকে অ্যাডজাস্ট করে। কিভাবে অ্যাডজাস্ট করতে হয় এটাও স্যার হচ্ছে অ্যাসাইনমেন্ট দিয়ে রাখছিল, আমিও দেখি নাই, আপনারা হয়তো বা কেউ দেখেন নাই। সো থাকুক এইভাবেই, যদি এক্সামের আগে সম্ভব হয় দেখে নিলাম, মনে হয় না এক্সামে আসবে, স্যার যেগুলো অ্যাসাইনমেন্ট দেয় সেগুলো আসে না। এরপরটা, ইনফ্লেশন লিঙ্কড সিকিউরিটিজ আর ইনক্রিজিংলি লাইকলি টু বি এন ইম্পর্টেন্ট অ্যাসেট। বলতেছি যে আপনি এমন কিছু সিকিউরিটি যদি পান মার্কেটে যেগুলো ইনফ্লেশনের সাথে উঠানামা করে, যেগুলোর রিটার্ন ইনফ্লেশনের সাথে উঠানামা করে, ওই সিকিউরিটিজ গুলো আরো ভালো ভালো হবে। মানে ওই সিকিউরিটিজ এর রিটার্ন নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে তো আপনার অ্যাডজাস্টমেন্ট তেমন একটা বেশি দরকার নাই। ওই সিকিউরিটিজ গুলো ইম্পর্টেন্ট অ্যাসেট ক্লাস, এখানে বলছে ইম্পর্টেন্ট অ্যাসেট ক্লাস। দেখছেন এখান থেকে আসলে আসার মতো কিছু নাই হুদাই বঞ্চ। আসেন এখানে কি লিখছে, ইনপুট এস্টিমেশন আনসার্টেনিটি, ইট ইজ কমন টু ইউজ হিস্টোরিক্যাল রিস্ক রিটার্ন অ্যান্ড কোরিলেশন অ্যাজ এ স্টার্টিং পয়েন্ট ইন অবটেইনিং ইনপুটস ফর ক্যালকুলেটিং দ্য এফিশিয়েন্ট ফ্রন্টিয়ার। ইট ইজ কমন টু ইউজ হিস্টোরিক্যাল রিস্ক রিটার্ন। ওই যে মানে আমরা কি করি, আমরা যে পোর্টফোলিওটা এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা বের করি, এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা বা অপটিমাম পয়েন্ট যেটা আমরা বলি, অপটিমাম পয়েন্ট যে বের করি, সেগুলো আমরা কি করতে পারি, নর্মালি সবাই কি বের করে, কিভাবে বের করে, ইউজিং হিস্টোরিক্যাল রিস্ক, যেটা হিস্টোরিক্যাল ইনপুট লিখে বলি, হিস্টোরিক্যাল ইনপুট। ওরা ইউজিং হিস্টোরিক্যাল ইনপুট হচ্ছে মানে এফিশিয়েন্ট ফ্রন্টিয়ারটা ক্যালকুলেশন করে, এটা হচ্ছে কমন জেনারেলি। এরপরে বলছে ইফ রিটার্ন ক্যারেক্টারিস্টিক্স ডো নট চেঞ্জ, একটা কোম্পানির রিটার্ন যদি চেঞ্জ না হয়, তখন আপনার এটা মোটামুটি অ্যাকুরেট হবে। একটু আগে যেটা বললাম যে কোম্পানির কোনো স্ট্রাকচারাল যদি চেঞ্জ না হয়, তখন কিন্তু অসুবিধা নেই, তখন আপনি এটা নিয়ে কাজ করতে পারেন এবং সেটা একটা ভালো একটা অ্যাকুরেট, যে মোর অ্যাকুরেট হবে এস্টিমেটটা, আপনি যে ইনপুট গুলো এস্টিমেট করতেছেন সেটা অ্যাকুরেট হবে। কখন, যখন কোনো চেঞ্জ হয় নাই, রিটার্ন ক্যারেক্টারিস্টিক্সে কোনো চেঞ্জ আসেনি, তখন আপনি লঙ্গার ডাটা নিলে আরো ভালো হবে। লঙ্গার দ্য ডাটা দ্য মোর অ্যাকুরেট দ্য এস্টিমেশন। আপনি 20 বছরের জায়গায় 50 বছরের ইনফরমেশন নেবেন, নিয়ে কাজ করবেন, আপনার ইনপুটগুলা অনেক বেশি অ্যাকুরেট হবে। তবে মাথায় রাখতে হবে যে লং টার্মে যখনই আপনি যাবেন, তখনই কিন্তু একটা স্ট্রাকচারাল চেঞ্জের ব্যাপার স্যাপার আসে। গত 2 বছরে হয়তো বা একটা কোম্পানির কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু গত 50 বছরে কিন্তু অনেক চেঞ্জ হয়েছে। যখনই আপনি অনেক অনেক লং টার্মের একটা ডাটা নেবেন, তখনই কি করতে হবে, আপনার ওই স্ট্রাকচারাল চেঞ্জ গুলা অ্যাডজাস্ট করে নিতে হবে। তো এখানে বলতেছে ট্রেড অফ করতে হবে। ট্রেড অফ কি করতে হবে, যে আপনি বেশি লং টার্ম নিলে, বেশি বছরের ইনফরমেশন নিলে আপনি একুরেট ইনফরমেশন পান, এটা একটা সুবিধা। আবার একটা অসুবিধাও আছে, যে স্ট্রাকচারাল চেঞ্জকে অ্যাডজাস্ট করতে হবে। এই যে একটা সুবিধা একটা অসুবিধা, এই দুইটা সুবিধা অসুবিধার মধ্যে ট্রেড অফ করতে হবে আপনাকে, সুবিধা এবং অসুবিধার মধ্যে ট্রেড অফ করতে হবে। এখানে সিম্পল কিছু কথাবার্তা আছে, লাস্ট লাস্ট স্লাইডটা, শর্ট হরাইজন ইনপুটস এবং লং হরাইজন পোর্টফোলিও চয়েস। এখানে কি লিখছে, আন্ডার দ্য অ্যাজাম্পশন দ্যাট রিটার্নস ওয়ার আনকোরিলেটেড ফ্রম ওয়ান পিরিয়ড টু দ্য নেক্সট, দ্য স্ট্যান্ডার্ড ইরর অফ দ্য মিন ডিক্রিজড উইথ দ্য স্কোয়ার রুট অফ টাইম। বলতেছে এক পিরিয়ডের রিটার্নের সাথে আরেক পিরিয়ডের রিটার্নে যদি বেশি একটা সম্পর্ক না থাকে, তখন স্ট্যান্ডার্ড ইররটা কমে যায়। স্ট্যান্ডার্ড ইররটা কমে যায় কখন, আপনি যখনই হচ্ছে আপনার ওই টাইম ভ্যালুটা মানে টাইমের ব্যাপারটাকে বাড়ান। আমরা স্ট্যান্ডার্ড ইররের ফর্মুলা জানি না, স্ট্যান্ডার্ড ইররের ফর্মুলা কি, স্ট্যান্ডার্ড ইররের ফর্মুলা খুব সম্ভবত রুট ওভার এই, এরপরে কি জানি একটা সিগমা মনে হয় নাকি,
সিগমা ডিভাইডেড বাই কিন্তু এন, সিগমা ডিভাইডেড বাই, আমি ডিভাইডেড বাই চিহ্ন কই পাবো এখন জানি না, ডিভাইড, এটা এটা হচ্ছে পেয়ে গেছি, ডিভাইডেড বাই এন। এটা না আমাদের ইয়ার ফর্মুলা, আমাদের স্ট্যান্ডার্ড ইররের ফর্মুলা। তো দেখেন, আপনি এনটাকে যত বড় করতেছেন আপনার স্ট্যান্ডার্ড ইররটা কিন্তু কমে যাইতেছে। আর ইরর কমে যাওয়া মানে কি, ইরর কমে গেলে কিন্তু আপনার ইনপুট এস্টিমেশন কারেক্ট হবে। আপনি আপনার ইররটাকে যত কমাইতে পারতেছেন ততই কিন্তু আপনার ইনপুট গুলা মানে বেস্ট হবে, বেস্ট এস্টিমেট হবে। এটাই বলছি যে যদি এক বছরের ইনফরমেশনের সাথে আরেক বছরের রিটার্নের কোনো কোরিলেশন না থাকে, তখন আপনি এই কাজটা করতে পারেন যে বেশি বেশি লং হরাইজন ইনফরমেশন নেবেন, বেশি বেশি মানে অনেক বছরের ইনফরমেশন নেবেন। এরপরে when actual returns are examined, some securities have returns that are highly correlated over time. কিন্তু বেশিরভাগ সিকিউরিটির ক্ষেত্রে দেখা যায় যে এক বছরের রিটার্নের সাথে আরেক বছরের রিটার্নের একটা সম্পর্ক আছে। ঠিক আছে, এই কথাটা বলছে যে এক বছরের ইনফরমেশনের সাথে আরেক বছরের ইনফরমেশনের একটা সম্পর্ক থাকেই নর্মালি। অলদো দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ টি বিল, এই পর্যন্ত একটা টপিক ছিল, এখন হচ্ছে এটা আরেকটা টপিক, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ টি বিল। ট্রেজারি বিল যদি আপনি এক দুই বছরের মধ্যে একটু মানে আপনি যদি এক দুই বছরের ইনফরমেশন নিয়ে ঘাটাঘাটি করেন দেখবেন খুব বেশি একটা চেঞ্জ নেই টিবিল। কিন্তু টিবিলটা যদি আপনি টিবিল শর্ট টার্মে, টিবিলের শর্ট টার্মে রিস্ক নাই আর কি, রিস্ক জিরো। কিন্তু লং টার্মে 5 বছর আগে টিবিলের রেট আর এখন টিবিলের রেটের মধ্যে কিন্তু অনেকটা পার্থক্য আছে। তো লং টার্মে কিন্তু আর টিবিলটা আসলে রিস্ক ফ্রি থাকে না, লং টার্মে টিবিলের রিস্ক কিন্তু আছে, রিস্ক আছে। সেটাই বলছে যে although the standard deviation of T-bill is low over short intervals on a percentage basis, it significantly increase as the time period observation increases from 1 to 5 to 10 years। মানে 5 থেকে 10 বছরের মধ্যে গেলে তখন দেখবেন আপনার টিবিলের রেট অনেক চেঞ্জ হচ্ছে। Thus, T-bills are effectively an increasingly risky asset as the investment time horizon grows. So আমরা এতক্ষণ ধরে বলতেছিলাম না টিবিল রে হচ্ছে রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট বলে আসতেছিল। সো টিবিলটা আসলে একটা কি রিস্কি ইনভেস্টমেন্ট হয়ে যায় যখন আমরা টাইম হরাইজনটাকে অনেক গ্রো করে ফেলি, অনেক লং টার্মে যখন চিন্তা করি তখন টিবিলটাও একটা রিস্কি অ্যাসেট। শেষ, এই 3টা চ্যাপ্টার থেকে আসার মতো কিছু নাই। ওকে, থ্যাংক ইউ ফারান। ওকে ভাই, আল্লাহ হাফেজ।